শাওলিন আরেকটু হলে জোরে শব্দ করে ফেলত, কিন্তু ওপাশ থেকে তখনই ফিসফিসিয়ে বলল, ভাবিজান আমি রাবেয়া। ভাইজান পিয়ানো বাজায়, শুনতেছেন? শুনতেছেন আপনি? শাওলিন কলটা কানে ধরে নিচু সরে বলল, মাঝরাতে পিয়ানো বাজাচ্ছে কেন? আপনি জানেন না? আমি তো এটাই জানি না বাড়িতে পিয়ানো আছে। কন কি, এবার খাগড়াছড়িতে আইয়েন, আমি দেখাবানে, অনেক বড় পিয়ানো। শাওলিন থমকে গেল। আমেরিকায় বেড়ে ওঠা মানুষটা এই নির্জন রাতে পিয়ানো বাজাচ্ছে? এটাও কি অতীতের আরেক টুকরো যা শাওলিন জানে না? ঐশ্বর্য কণ্ঠ খাদে রেখে বলল, অনেক সুন্দর বাজাচ্ছে, আমার হাতে কাটা দিচ্ছে দেখ। শাওলিন প্রত্যুত্তর করল না। পিয়ানোর ছন্দময় সুর হালকা হয়ে কমে যাচ্ছে। বুকে ঢিপ ঢিপে স্পন্দন নিয়ে শাওলিন বলল, দুটো বকা দিতে পারলি না? এত রাত জেগে আছে। রাবেয়া ভয়ার্ত কণ্ঠে বলল, ও মা গো, আমি পারবো না ভাবি, আপনি কবে আইবেন? কাল পরীক্ষা শেষ, ছুটি বুঝে আসবো। শুক্র শনি বন্ধ দেয় না, আইয়া পড়েন হেসম। ভাইজান আপনারে পাইলে কি যে খুশি হইব। উনি হাসে কোথায় যে খুশি হয় বুঝিস? পুরুষ মানুষের হাসন লাগে নাকি, দেখলেই বোঝন যায়। শাওলিন চোখ কোলে ফেলল। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। শান্ত গলায় বলল, রাবেয়া এখন রাখি, ঘুমোতে হবে। রোকেয়া জাগার আগে ফোনটা রেখে দে। আচ্ছা ভাবি, ভালো থাকেন, আর তাড়াতাড়ি আইয়া পড়েন, দেরি কইরেন না। শাওলিন কল কেটে তাকালো। ঐশ্বর্য চুল ঝুলে চোখে তাকিয়ে দেখছে। শাওলিনের দিকে অদ্ভুত মোহগ্রস্ত সুরে বলল, ঝগড়া হয়েছে? আজও কল করতে দেখিনি, কিন্তু মাঝরাতে পিয়ানো বাজাচ্ছে, তাও তোর পছন্দের গানের সুর তুলে। শাওলিন ভ্রুকুচকে অকারণে বিরক্তির সুরে বলল, কালকের টপিক নিশ্চয়ই এগুলো থেকে আসবে না, শুয়ে পড়তো। ঐশ্বর্য থতমত খেলো। শাওলিন অন্য পাশে ফিরে শুলো। বুকের ভেতর এক অদ্ভুত শান্তি, সুখ মাখা আলোড়ন ছড়িয়ে যাচ্ছে। কাঁথাটা মুঠো করে চোখ বন্ধ করলো শাওলিন। হঠাৎ মনে পড়ল ডায়েরির হলুদ পাতায় লিখেছিল, আজ বহুদিন পর একটা গান পছন্দ হলো, মেহবুবা मैं तेरी মেহবুবা। কিন্তু আমি কার হৃদয়ের মেহবুবা? গানটা সুন্দর। রাবেয়া কল কাটতেই মেঝেতে ছায়া দেখল, দীর্ঘদেহী অবয়ব। চিনতে পেরে পিঠের শির দ্বারা কেঁপে উঠল। রাবেয়া ঢোক গিলতে গিলতে মাথা তুলে তাকাতেই অবসরে বলল, ভাইজান। সে পিয়ানো ছেড়ে কখন উঠেছে খেয়াল করেনি। ঘরের ভেতর হলুদাভ আলো দীর্ঘদেহটার গা ঠিকরে রাবেয়ার মুখে পড়েছে। রাবেয়ার দিকে লম্বা বলিষ্ঠ হাত বাড়ালো শোয়েব। রাবেয়া কাঁপতে কাঁপতে হাতের বাটন ফোনটা পুরুষ থাবায় তুলে দিল। শোয়েব ফোনের শেষ কলটা দেখলে রাবেয়া থতমত সুরে বলল, ভাবিরে কল দিছি ভাইজান, ভাবি আপনার কণ্ঠ শুনতে চায়। পাক্কা মিথ্যাটা ছেড়ে দিয়ে রাবেয়া মাথা নিচু করল। এক্ষুনি রামধমকটা খায় কিনা ভয় হচ্ছে। শোয়েব এ কথায় ভ্রুটা কুচকেই রইল। ভারী গলায় শুধালো, মিথ্যা বলছিস? রাবেয়া ঝড়ের গতিতে মাথা দুপাশে হেলিয়ে বলল, না না ভাইজান, মিথ্যা কমো কেন? ভাবি আপনার সাথে কথা বলতে চায়, আপনার চিন্তায় রাইতে ঘুমাতে পারে না। শোয়েব ফোনটার কোণে ছোট্ট নামটা দেখল। বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে যেন নাম নয়, কল্পনার নরম ঠোঁট দুটো ছুঁয়ে দিল। অন্য মনটা রাবেয়ার দিকে বলল, তুই এদিকে কি করছিস? রাতে এখানে কি? রাবেয়া বগল তলে একটা খাতা এনেছিল। খাতাটা শোয়েবের দিকে বাড়িয়ে বলল, এটা দেখাইতে আনছিলাম, খাতাটা একটু দেখেন ভাইজান। রোকেয়া আবু এই খাতায় কী জানে লেখাত হয়ে। শোয়েব চোখ সরিয়ে খাতাটা দেখল। সেলাই করা সাদা খাতা। ভেতরে খুলে খুলে দেখতে হঠাৎ এক জায়গায় চোখ আটকাল। চশমা ঢাকা চোখ তীক্ষ্ণ হলো। তর্জনীতে ইঙ্গিত করে বলল, ফাইরুজ, এ নামটা চিনিস? না ভাইজান, কিন্তু একটা কথা আছে, বুবু যে পাঠশালায় পড়তে যাইতো সেখানে এর সাথে কথা হইতো। কি কথা? সেটা তো বলতে পারবো না। বুবু কইছিল খাতাটা একসময় আপনারে দেখাইব, কিন্তু ভাইজান, বুবু কিছু জানে। আজকে যখন পাঠশালা থেকে আসতেছিল কিছু বেটা বুবুর পিছু নিছিল। আল্লাহর রক্ষা, মতিন ভাই নিতে আইছে। সে খুব অবাক হলো। খাতাটা রোল করে ডান হাতে নিয়ে রোকেয়াকে ঘুমাতে যেতে বলল। দ্রুত ফিরে এলো কামরায়। পিয়ানোর সামনে হাতটা রেখে দ্রুত একটা কলম নিয়ে কিছু দাগ দিল। রোকেয়া খুব ছোট ছোট অক্ষরে লিখেছে, পাহাড়ে এই লোকগুলো কেরা? কেন মাইয়া গো এই জায়গায় লয়ে যায়? ভালা টাকা দিতেছে, কিন্তু টাকা দিতেছে কিল্লিগা? ওই মায়েরা কি করতেছে? কথাগুলো পরপর পড়ে শোয়েব স্থির হয়ে গেল। রোকেয়া কি কোনো বিপদের দ্বার খুলেছে? ফাইরুজকে চিনত? খাগড়াছড়ির সকালটা অন্যরকম স্নিগ্ধ। রোদেরা বা বজ্রমেঘ বাংলো দাপুটে আদর বোঝাচ্ছে।
নিচতলায় হওয়ার ঘরে ফাতেমানা সোফায় বসে আছেন। এমন সময় পেছনে কারোর উপস্থিতি টের পান। হাতের বইটা রেখে পিছু তাকাতেই ফাতেমা ভিড়মি খেয়ে তাকান। দেখলেন শোয়েব দাঁড়িয়ে আছে। হঠাৎ হাসতে গিয়ে থমকালেন ফাতেমা। ভ্রু দুটো সতর্কভাবে কুঁচকে বললেন, কী হয়েছে ফারশাদ? শোয়েব অফিসের পরিপাটি বেশে নিচে নেমে এসেছে। বাঁ হাতে ধূসরবর্ণ স্যুট, পরনে গাঢ় মেরুন শার্ট, স্যুটের রঙে ধূসর প্যান্ট। ফাতেমা একটা বিপদ আজ করে শুধালেন, সমস্যাটা কি? পুরুষালীর চোয়াল এভাবে যে কঠোর হতে পারে দৃশ্যটা না দেখলে বিশ্বাস করতেন না তিনি। ভয়ে দাঁড়িয়ে পড়লেন ফাতেমা। হাত থেকে বইটা সোফায় ছেড়ে বললেন, আমি কিছু করেছি? তুমি রেগে আছো দাদু? নীল চোখের পলক পড়ল না। স্থিরভাবে দাঁড়িয়ে শোয়েব হিমকণ্ঠে বলল, বুকশেলফ থেকে ডায়েরি নিয়েছ? ফাতেমার চোখ জোড়া বিস্ফোরিত করলেন। পরক্ষণে শান্ত স্বাভাবিক হয়ে বললেন, ওই ডায়েরি তোমার না, ওটা আমার। কীভাবে এটা বলো? ওটা শাওলিনের না? শাওলিন আমার বউ। ওর সব কিছুতে আমার অধিকার। ডেস্কের ড্রয়ার খুলে ছবিগুলো নিয়েছো কেন? ফাতেমা থতমত খেয়ে বললেন, কোন ছবি? আমি কোনো ছবি দেখিনি। আমি শুধু ডায়েরিটা পেয়েছি, ওটা ওর লাগেজে ঢুকিয়ে দিয়েছি। শোয়েবের মুখ টকটকে লাল। চোখ জোড়া এমনভাবে এঁটে দিয়েছে যেন ওই চোখ দেখেই খুন করে ফেলবে। ফাতেমা সাহসী সুরে বললেন, তুমি জেদ করছো ফারশাদ। এই জেদ ভালো হবে না। সময় আছে, সব কিছু জানিয়ে দাও। শাওলিন বিচক্ষণ, আমার বিশ্বাস সময় নেবে, কিন্তু বুঝবেও। পরামর্শ চাই না, শুধু স্পষ্ট করতে চাই এই চ্যাপ্টার থেকে দূরে থাকো। তোমাকে এ পর্যন্ত জায়গা দিয়েছে, নিজের ক্ষতি ডেকো না। স্যুটটাকে হাত বদল করে শোয়েব। সকালের হিমস্নিগ্ধ বাতাসে কপালে ছোট চুলের লুকোচুরি। ডান হাতে ব্যাক ব্রাশ করে শোয়েব হাঁটা দিল। বাইরে এক পা পড়বে, হঠাৎ দাঁতের গলা ভেসে এলো। সবার মুখ বন্ধ করতে পারবে না, কেউ না কেউ ঝাপসা তথ্য দেবেই। শাওলিন এখনও জানে না, আর রেবেকা কিছুই জানায়নি। তুমি অন্ধকারে রেখে মেয়েটাকে কষ্ট দেবে না। শোয়েব গতিরোধ করে মাথা পিছু করল। সোনালি রোদ তার কাটা কাটা চোয়াল ঘেঁষে দাদির চোখে পড়ল। শোয়েব কিছুক্ষণ হেম দৃষ্টিতে তাকিয়ে অদ্ভুত শান্ত গলায় বলল, যদি কেউ সীমানা ভুলতে চায়, ফারশাদকে যেন স্মরণ করে। তোমার মেয়ে তাহমিনা আমাকে অন্ধকারে রেখেছিল। তাহমিনার ছেলে তাহমিদের কী হয়েছে তোমার অজানা নেই। সবাই নিজের স্বার্থটা দেখে, তুমিও স্বার্থটাই দেখেছ। তাহমিনাকে দোষী বলে নিজের দোষ ঢাকছ। তোমার উচিত না ওকে বলা। যে স্রষ্টা মানো, তার কসম, না বলার জন্য যা করতে হয় সব করে ছাড়ব। কোনো মির্জাকে যদি দেখি এই কাজ করেছে, জীবনের মেয়াদ বেশি দিন টিকবে না। অদ্ভুত স্বরে বলে শোয়েব মাথা ফেরালো। বুটের গটগট শব্দ ছেড়ে বাইরে মিলিয়ে গেল। ফাতেমা হাঁ করে তাকিয়ে রইলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। হিংস্র পশুর মতো ছোট নাতি কথাগুলো বলল। যে হিংস্রতা 4.5 বছর আগে চাপা পড়েছিল, সেটা আজ মুখোশ খুলে বেরোলো। একই দিনে ঢাকায় শাওলিনের ইনকোর্স পরীক্ষা শেষ হলো। রেবেকা ধানমন্ডির মর্তুজা ম্যানশনে যেতে বলেছে। 4 দিনের মিলাদ বাবদ অনুষ্ঠান আজ। বিভিন্ন মানুষ ভিড় করবে। বিয়ের দিন যে অপমানের শিকার হয়েছিল শাওলিন, পণ করেছিল আর কখনো মর্তুজা বাড়িতে যাবে না। কিন্তু সকাল থেকে রেবেকার কল, পরীক্ষা শেষ কয়টায়? তুমি এখানে আসছো কখন? শাওলিন বিরক্তি চেপে বলল, 11টায় শেষ হবে। হল থেকে ব্যাগ গুছিয়ে বের হব। তাড়াতাড়ি করো, তোমার জন্য অপেক্ষা করছি। কল কাটার পর শাওলিন হল থেকে ছোট কাপড়ের ব্যাগটা নিয়ে বাস ধরল। ক্যাম্পাসের বাসের অপেক্ষায় থাকলে দেরি হবে। ধানমন্ডি পৌঁছে যখন মর্তুজা ম্যানশনের ভেতরে ঢুকলো, শাওলিন দেখল প্রচুর মানুষ। সাংবাদিকদের একটা দল একপাশে দাঁড়িয়ে আছে। শাওলিন চারিদিকে দেখতে দেখতে 3তলা ভবনের ভেতরে ঢুকে গেল। একজনকে দেখে বলল, এই মেয়েটাকে। অন্যজন চোখের কোণ দিয়ে দেখে বলল, তাহমিদের পাত্রী, বিয়েটা মামাতো ভাইয়ের সাথে হয়েছে। শাওলিন কথাটা শুনেও না শোনার মতো পাশ কাটিয়ে সিঁড়ে ধরল। নিচতলায় অতিথিদের সমাগম। দোতলায় আরও মানুষ দেখে 3তলায় উঠে গেল। রেবেকার ঘরে গিয়ে দেখল সেখানেও তিল ধারণের জায়গা নেই। মহিলারা বাচ্চা নিয়ে বাজার গরম করে রেখেছে। শাওলিন একজনকে জিজ্ঞেস করল, রেবেকা মণিকে দেখেছেন? বাচ্চাকে কোলে দোল দিতে দিতে একজন শাওলিনকে দেখে বলল, তুমি শোয়েবের বউ। অপ্রত্যাশিত প্রশ্নটা শুনে শাওলিন বিব্রত হলো। খেয়াল করলো যে ঘরটা গম গম করছিল, এখন নিশ্চুপ হয়ে গেছে। শাওলিন মাথা নাড়িয়ে বলল, জি। রেবেকা মণি কোথায় বলতে পারবেন? রেবা মোর্শেদ খালার সাথে রান্নাঘরে, থাকলে ওখানেই আছে। আচ্ছা, ধন্যবাদ। শাওলিন পা ঘুরিয়ে যেতে শ্রবণ পথে এলো। রাশি খারাপ। রেবেকা কষ্টে বিয়ে ঠিক করেছিল। কপাল দেখো, তাহমিদকে শেষ করেছে।
শাওলিন দম বন্ধ করে কথাগুলো না শোনার চেষ্টা করলো। রান্নাঘরেও ভিড়। কয়েক মুহূর্তে দাঁড়াতেই রেবেকা ওকে দেখে বাইরে বেরিয়ে এলো। ছোট ন্যাপকিনে হাত মুছতে মুছতে বলল, খাবার দিচ্ছি, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। শাওলিন এমন অস্বাভাবিকতা দেখে খুব আশ্চর্য হলো। রেবেকার দিকে অবাক শুনে বলল, আপনি আমাকে বিরিয়ানি কোরমা খেতে ডেকেছেন? হাত থমকালো রেবেকার। চারপাশে কয়েকজনকে তাকাতে দেখে দ্রুত শাওলিনের ডান কবজি ধরে হনহন করে বাইরে নিয়ে গেল। করিডোরে দাঁড়িয়ে কপাল কুঁচকে বলল, অসভ্যের মতো কথা বলো কেন? তুমি কি জানো না বাড়িতে কি? আপনি কিভাবে আশা করেন যে বাড়িতে অপমান করলো সেখানে চুপচাপ খেতে বসবো? রেবেকা কঠিন চোখে তাকালো। রাগ সামলে বলল, কী চাও তুমি? ফ্যাসাদটাকে শোয়েবের মতো ঝুলিয়ে রাখতে চাও? এগুলো শিখিয়ে পাঠিয়েছে? আপনি ওনাকে টানছেন কেন? টানবো না কেন? ছোট ভাইকে দেখতে এলো না, নর পিশাচ শয়তান। শাওলিন বহু কষ্টে শান্ত থাকলো। এক মুহূর্তে স্থির হয়ে বলল, আপনি আমার সামনে গাল দিচ্ছেন মনি। আপনি নিজেও জানেন এই বাড়িতে কেন আসতে চাইনি। রেবেকা আকাশ থেকে পড়ার মতো অবাক হলো। কণ্ঠে বিস্ময় জড়িয়ে বলল, মগজ ধোলাই করা শেষ? স্বামীর দুর্নামে পিণ্ডি চলছে? এই বাড়িতে আপনার সামনে আমাকে অপমান করলো, আপনি ওনার সাথে বিয়েটা দিলেন, নিজেই মগজ ধোলাইয়ের প্রশ্ন করেন, এক মুখে কতবার কথা ঘোরাবেন? কথাটা মাটিতে পড়তে পারিনি, ঠাস করে এক থাপ্পড় শাওলিনের গালে পড়ল। নরম চামড়া আগুনের মতো জ্বলে উঠল। গালে হাত দিয়ে শাওলিন নির্বাক। রেবেকা কঠিন চেহারায় ফুঁসছে। রাগে কাঁপতে কাঁপতে বলল, মুখে মুখে তর্ক করো, দুদিনের মেয়ে আমাকে শেখাও, হ্যাঁ? শাওলিন এই রেবেকাকে চেনে না। শাইক দাদা এই নারীকে বিয়ে করেনি। গালের ভেতর মাংস কেটে রক্তের স্বাদ পাচ্ছে। হঠাৎ চোখ পড়ল রেবেকার পেছনে থাকা মোর্শেদার দিকে। মোর্শেদা কিছু মহিলাদের সঙ্গে অগ্রসর হচ্ছিলেন। শাওলিন এতগুলো চোখের সামনে মরমে ছোট হয়ে গেল। মোর্শেদা রেবেকাকে টেনে নিয়ে গেলেন। শাওলিন পা ঘুরিয়ে ছাদে ওঠার সিঁড়ি ধরল। ছাদের দরজা ঠেলে ভেতরে ঢুকলো শাওলিন। চোখে ছলছল করছে অশ্রু। ডান হাতের উল্টো পিঠে বারবার মুছেও লাভ হচ্ছে না। মানুষ ভাবে যে সব কিছু সহ্য করে, তার কোনো অনুভূতিই নেই। শুধুমাত্র একটা মানুষকে মায়ের মতো বিশ্বাস করতে চেয়েছিল, কারণ দাদা নেই, কেউ নেই। রেবেকাকে আর চিনতে পারছে না শাওলিন। সে কি সত্যি ওর পাশে ছিল, যে ভালোবাসে কিন্তু অপমানের সময় চুপ করে থাকে? একবারও বলেনি শাওলিনের দোষ নেই। ওকে বিয়েতে আমি রাজি করিয়েছি। ঠোঁট কাঁপছে, চোখে ঝাপসা পর্দা। দমকা বাতাস বেনি থেকে ছুটে আসা চুল উড়িয়ে দিচ্ছে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে। বা হাতে চোখ মুছে ডান কাঁধে ঝোলানো টোট ব্যাগ থেকে ফোন বের করলো। কাউকে নয়, শুধু একজনের কাছে কলটা করল। ধরল না। বাঁচতে বাঁচতে কেটে গেল। শাওলিন ফুপিয়ে উঠল। চোখ খেঁচিয়ে অন্তর্মনে বলেছিল, ধরুন ধরুন। দ্বিতীয়বারও কলটা কেটে গেল। চোখ ঝাপসা। স্ক্রিনের কল এন্ডেড লেখাটা আর স্পষ্ট দেখল না। দাঁত দ্বারা নিচের ঠোঁট কামড়ালো শাওলিন। প্রচণ্ড ব্যথা হলো। জিভের রক্তের স্বাদ পেল। বুকের ভেতর যে ব্যথা হচ্ছে সেই ব্যথা তো ইঞ্চিও কমল না। চোখের সামনে ফোনের স্ক্রিন নিভল, কিন্তু পর মুহূর্তে হঠাৎ চমকালো শাওলিন। টকটকে লাল চোখে ফোনটা বাজতে দেখল। দ্রুত কলটা রিসিভ করলো। ওপাশে সাড়া নেই, শুধু চেনা নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। শাওলিন ঠোঁট কামড়ে সামলাতে চাইল, কিন্তু পারল না। নিজের অজান্তেই ফুপিয়ে কেঁদে উঠল শাওলিন। সংযমের বাঁধ ভেঙে গেল। শুধু ভাঙা কণ্ঠে বলতে পারল, আমি আর পারছি না জানেন। কণ্ঠে যেন ভীষণ ব্যথা। শাওলিন চোখ কুকড়ে অশ্রুরুদ্ধ হয়ে বলল, আমিই কেন, বারবার আমিই কেন? সব কোনো কথা বলল না। বুকের ভেতর ঝড়, চোখ স্থির। দুপুরের খাবার খেতে বসেছিল। মুহূর্তেই বিষাদ ঠেকল সব। নিঃশব্দে ঠোঁট দুটো নড়ল। শাওলিন শাওলিন শুনতে পেল না। কলের সারাহীন নিষ্ঠুরতায় ভেঙে চূর্ণ হয়ে বলল, যাদের আপন ভেবেছি আজ তাদেরকে চিনতে কষ্ট হয়। শেষ কথাটা বলতে মাথা নুয়ে ফেলল শাওলিন। আজ যেন দু চোখে অশ্রুর প্রতিযোগিতা। বারবার চোখ ডলায় ত্বক জ্বলছে। শাওলিন অশ্রু গিলে বলল, সবাই আমার সামনে দেয়াল তুলে দেয়, যেন আমি পাথর। দেয়াল ভেঙে ওপাশে কী আছে জেনে যাব। কেউ মানুষ বলে মনেই করে না। চোখের পানি জামার হাতা ভিজিয়ে দিচ্ছে। শাওলিন নিঃস্ব ঠুনকো সুরে বলল, যার যখন ইচ্ছে হয় কথা শোনায়, কথা না শুনলে খারাপ আমি। আমার দিকটা কেউ ভেবে দেখে না। মুখে বলে শুধু তোমার জন্য ভাবি, আদতে কেউ আমার জন্যই নেই। শাওলিন সর্বোচ্চ চেষ্টা করছে শব্দ কমানোর জন্য। গলায় ঢোক গিলতে কষ্ট। চোখ ডলে ভেজা বাম হাতা রেলিংয়ে নামালো। ফোনের ওপাশ থেকে তবু কোনো কথা বলল না। শাওলিন নিগুড় ব্যথায় শেষ অবধি কলটা কেটে দিল। ফোনটা চালু রাখলো না।
ঠোঁট ব্যাগের চেইন আটকে ব্যথাতুর ঠোঁটে আঘাত করল শাওলিন। জিভে রক্তের স্বাদ বাড়তে লাগলো। অপর প্রান্তে শোয়েব কান থেকে ফোন নামালো। খাবারের প্লেট ধাক্কা দিল ধাম করে। ছিটকে পানির গ্লাস কাত হয়ে একটু পর চুরমার হয়ে গেল শব্দে। হাতের মুঠা এমনভাবে পাকিয়ে এসেছে সবকটা নীলশিরা চামড়ার উপরই ফুলে উঠেছে। রেবেকাকে দোতলার একটা ঘরে আনলেন মোর্শেদা। দরজা চাপিয়ে মেয়ের দিকে হুঙ্কার গলায় বললেন, কি করলে রেবা? মেয়েটাকে ওভাবে মারলে? রেবেকার রাগে কাঁপছিল। মায়ের দিকে হেসিয়ে বলল, কি করতে বলো? মুখের ছিঁড়ি দেখেছ? বস্তি কোথাকার, কিভাবে আমার সাথে মুখে মুখে তর্ক করল? মোর্শেদা মেয়ের উগ্রতায় স্তব্ধ। নির্বাক হয়ে বললেন, তুমি শাওলিনকে বস্তি বলছো? রেবা, এগুলো কেমন ভাষা? রেবেকা বিছানায় গিয়ে বসল। চেহারায় ঘাম, রাগের আঁচ। ঘন ঘন শ্বাস টানছে সে। কেমন অস্থির ভঙ্গি। মোর্শেদা মেয়ের দিকে ক্ষুব্ধ গলায় বললেন, মামরা মেয়েটার গায়ে হাত তুললে? রেবা, এমন শিক্ষা তোমাকে দিয়েছি? রেবেকা হিংস্র দৃষ্টিতে চোখ ওঠালো। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। নাক ফুলিয়ে দম ছেড়ে বলল, আমি ওকে বুকে করে রেখেছি। সে মেয়ে আমার বুকের ভেতর বুলে ঢুকিয়ে দিচ্ছে। আমার, এই রেবেকার। মোর্শেদা মেয়ের ক্রোধ দেখে চুপ হন। এই মেয়ে ওনার কথা শুনতে নারাজ। মোর্শেদা কয়েক মুহূর্ত নীরব থেকে বললেন, যে থাপ্পড় তুমি দিলে সে থাপ্পড় যদি শোয়েব দিত তখন কি করতে? রেবেকা চোখ গরম করে তাকালো। দাঁত চিপিয়ে বলল, রেবেকা নেওয়াজকে বুঝিয়ে দিতাম। মোর্শেদা কিছু বললেন না। মেয়ের দিকে তাকিয়ে রইলেন। স্থির চোখে বললেন, তুমি কি করেছো টের পাচ্ছ না? ভাবছো ননদকে চর থাপ্পড় মারলে কিছুই হবে না? রেবেকা কথার আঁকপাশ বুঝল না। মায়ের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো। কণ্ঠে তেজ নিয়ে শাসালো, পেঁচানো বন্ধ করো, মাথা গরম আছে কিন্তু। মোর্শেদা নির্বিকার কণ্ঠে বললেন, সাহেব যদি জানে তুমি কি করেছো, আজ রাতে ওর জিপ এখানে দেখবে রেবা। মোর্শেদা ঘড়ির দিকে তাকালেন। তারপর দেখলেন রেবেকাকে। তিনি কিছু না বলে নিঃশব্দে বেরিয়ে গেলেন। আপনাদের কি মনে হয় সাহেব কি আসবেন তার জিপ নিয়ে? কেমন লাগছে বজ্রমেঘ? কমেন্টের মাধ্যমে জানান আপনাদের অভিব্যক্তি বজ্রমেঘ নিয়ে। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে।